হারামজাদা, এত কাজ পড়ে আছে আর তুই এখানে বসে পানি খাচ্ছিস। টাকা নেওয়ার সময় তো ঠিক চলে আসিস, আর কাজের এই অবস্থা। সাহেব, সাহেব, কি হলো? এত চিৎকার করছো কেন? ম্যাডাম আসলে আমার কিছু টাকার দরকার ছিল। কি টাকা? গত সপ্তাহেই তো টাকা নিয়েছিলে, এখন আবার টাকা লাগবে তোমার? ম্যাডাম সেই টাকা তো সব শেষ হয়ে গেছে, আর সামনে তো ঈদ, নিজের জন্য কিছু কাপড় কিনতে হবে, সব পুরনো হয়ে গেছে। আচ্ছা, তুমিও বড় লোকদের মতো ঈদ করবে? নতুন জামা কাপড় লাগবে? জি ম্যাডাম। শোনো, তুমি চাকরের মতোই থাকবে, কোনো বড় লোকই দেখাতে যেও না। আর এখন তুমি একটা টাকাও পাবে না। না ম্যাডাম, এভাবে বলবেন না, সব টাকা না দিতে পারেন, কিছু টাকা তো দিন, আমি কিছু বাজার করব। আচ্ছা ঠিক আছে, এখন যাই কাজ করো, বিকালে তোমার সাহেব আসলে সাহেবের সাথে কথা বলে নিও। ঠিক আছে ম্যাডাম, সাহেব আসলে সাহেবকে একটু বলবেন। হুম। সাহেব। হ্যাঁ বল, কি হয়েছে? ম্যাডাম আপনি বলেননি সাহেবকে? তোমাকে বলেছিলাম না ও টাকা নিতে এসেছিল? আচ্ছা, টাকা নিতে এসেছিল। জি সাহেব। আচ্ছা আগে এটা বল, নতুন ক্ষেতের কাজ কি শেষ? হ্যাঁ সাহেব। আর ওই পাশের গ্রামের কাজ? ওটাও হয়ে গেছে সাহেব। আর ওই যে নতুন 2 বিঘা জমি, ওটা ধান কাটা কি সব শেষ? না সাহেব, ওইটা একটু বাকি আছে। আর ওই গ্রামের পাশের জমির কাজটা? না সাহেব, ওটাও বাকি। শালা ফাঁকিবাজ, কাজে ফাঁকি দিস আবার আসিস টাকা চাইতে। কাজের কথা তো মনে থাকে না, টাকার কথা ভালো মনে থাকে। যা এখান থেকে, গিয়ে কাজ কর। সাহেব আপনি এখনের মতো দয়া করে টাকাটা দিন, সামনে তো ঈদ, নতুন জামা কাপড় কিনবো। ও, নতুন জামা কাপড় লাগবে তোর? শোন, উৎসব বড় লোকদের জন্য, তোর মতো গরিবদের জন্য না। তোরা শুধু কাজ করবি। ও সকালে এসেছিল, আর আমার কাছে শুধু টাকাই চাইনি, জোর গলায় কথাও বলেছিল। না সাহেব, আমি এমন কিছু করিনি। ম্যাডাম আপনি মিথ্যা কেন বলছেন? আমি তো কখনো আপনার সাথে জোর গলায় কথা বলিনি। তুই আমার বউয়ের উপর মিথ্যা অভিযোগ দিচ্ছিস। যা খেতে গিয়ে কাজ কর। ঠিক আছে সাহেব। মিরাজ, চল তো ক্ষেতের দিকে যাই, দেখি কাজ কত দূর হয়েছে। ঠিক আছে সাহেব, চলুন। হারামজাদা, এত কাজ পড়ে আছে আর তুই এখানে বসে পানি খাচ্ছিস। টাকা নেওয়ার সময় তো ঠিক চলে আসিস, আর কাজের এই অবস্থা। সাহেব আমি কাজই করছিলাম, আমার একটু পানির পিপাসা পেয়েছিল, তাই পানি খাচ্ছিলাম, আর আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি আপনার কাছেই যেতে যাচ্ছিলাম, ওষুধ কিনবো, তাই টাকা নিতে। ও আচ্ছা, ওই দিন তোকে টাকা দেয়নি বলে আজকে শরীর খারাপের বাহানা করে আমার কাছ থেকে টাকা নিবি, তাই না? আমি তোকে 1 টাকাও দেবো না। না সাহেব, আমি কোনো বাহানা করছি না, সত্যি আমার শরীরটা খুব অসুস্থ। বেশি কথা বলিস না, না হলে তোকে আমি একদম চাকরি থেকে বের করে দেবো। না সাহেব, এখন থেকে আমার শরীর যতই খারাপ হোক না কেন আমি সব কাজ করে দেব, কিন্তু আমাকে আমাকে চাকরি থেকে দয়া করে বের করে দিবেন না।
আমি না খেতে পেয়ে মারা যাব। ঠিক আছে, যা সব কাজ শেষ কর। আর তুই ওর দিকে নজর রাখবি, আর যদি কাজে ফাঁকি দেয় সাথে সাথে আমাকে জানাবি। জি সাহেব, আমি দেখছি। কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কাজ ফাঁকি দিয়ে এখানে আরামের ঘুমোচ্ছে। তোর ঘুম আমি ছুটাচ্ছি। সাহেব, দীপ্তি কিন্তু কাজ করতেছে না, কি? শুয়ে আছে। আসুক আজকেও। সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, একটু পানি দেবেন, খুব পানির পিপাসা পেয়েছে। তোকে আজ একটু না, এত পানি দেয়া দেবো পুরো কাজের থেকে মুক্তি পেয়ে যাবি। সাহেব, এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আজকে থেকে তোকে এই কাজ থেকে বের করে দিলাম আমি। যা। এমন ভাবে বলবেন না সাহেব, আমার তো আপনারা ছাড়া আর কেউ নেই। আমার না আছে ঘর, না আছে বাড়ি, আমি কি খাবো, কোথায় যাব? আমাকে চাকরি থেকে বের করে দিবেন না সাহেব। কাজ না করে ঘুমাস পড়ে পড়ে, আর এখন এসেছিস মাপ চাইতে? না সাহেব, আমার শরীরটা একটু খারাপ করেছিল, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি তো আপনাদের কাছে টাকাও চেয়েছিলাম ওষুধ কেনার জন্য, তা তো আপনারা দিতে রাজি হননি। তোর তো সবসময় টাকার দরকার, একটা টাকাও দেবো না তোকে আমি। যা এখান থেকে। না সাহেব, এমন করবেন না। এখন থেকে আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি আপনাদের সব কাজ করে দেব, কিন্তু আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দেবেন না। তোকে বলেছি না, তোকে এখন থেকে আমার কোনো কাজে লাগবে না। যা এখান থেকে, হারামজাদা, বের হ। ম্যাডাম সাহেব, বেটা, ওই জায়গায় ভালোভাবে কাজ কর। আর গাছ বেশি হয়েছে, কি করতেছিস এগুলো? ভালোভাবে গাছগুলো বাস।
একটা ঘাসও যেন খেতে না থাকে। এই শোনেন, দীপ্ত নামের কেউ এখানে থাকে? হ্যাঁ, ও আগে এখানেই থাকতো, এখন আর এখানে থাকে না, অনেকদিন হয়েছে চাকরি ছেড়েছে। তো এখন কোথায় গিয়েছে ও? জানি না সাহেব, ও কোথায় গিয়েছে। ওর তো কোনো ঘর বাড়িই নেই, কি ঠিকানা দিব? ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তুমি দীপ্ত নামের কাউকে চেনো? না সাহেব। ভাই, দীপ্ত নামের কাউকে চেনেন আপনি? দীপ্ত না একদম ছিল, কাজ টাজ করতো, ইদানিং আর তারা দেখি না। ভাই, ও ভাই, ভাই তুমি কি এই গ্রামেই থাকো? হ্যাঁ সাহেব, আমি এই গ্রামেই থাকি। আচ্ছা, তুমি কি দীপ্ত নামে কাউকে চেনো? দীপ্ত? সাহেব, এই নাম তো আমার। কিন্তু আমি কিভাবে বুঝবো আমি যাকে খুঁজছি তুমিই সেই দীপ্ত? সাহেব, আপনি মানেন আর না মানেন, আমার নামই দীপ্ত। কিন্তু আচ্ছা, ঠিক আছে, বলো তো তোমার বাবার নাম কি? মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। আর মায়ের নাম? মোসাম্মদ মমতাজ বেগম। আচ্ছা, এবার আমার বিশ্বাস হলো যে তোমার নামই দীপ্ত। কিন্তু তোমার কি অবস্থা? কিন্তু সাহেব, আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তোমাকে সব খুলে বলছি, তুমি চলো আমার সাথে। এই শোনো, সৈকত সাহেব কোথায়? ডাকো ওনাকে। সাহেব তো বাড়িতে নেই, উনি তো জমিতে গেছে। কখন আসবে? সেটা তো আমি জানি না। আচ্ছা, তুমি আমাকে ওনার কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলুন। সাহেব। হ্যাঁ বল। সাহেব, এই উকিল সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, হ্যাঁ উকিল সাহেব বলুন। সৈকত সাহেব, আপনার যে বাড়িটা আছে ওইটা আপনার ছাড়তে হবে, আর যে 100 বিঘা জমি আছে ওইটাও আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু কেন? কারণ এই সমস্ত প্রপার্টিজের আসল মালিককে পাওয়া গিয়েছে। আসল মালিক মানে? এই সমস্ত জমির মালিক তো একমাত্র আমি। আপনি কি সব বলছেন? আমি আপনার সঙ্গে মজা করছি না, কিন্তু আপনি এই জমির আসল মালিক না। তাহলে আপনিই বলুন কে আসল মালিক? আসল মালিক এই যে আসল মালিক। এ আপনি খুব ভালো করেই জানেন যে কে আসল মালিক। আপনি মিথ্যা কথা বলছেন, কারণ ওর বাবা মারা যাওয়ার আগে কোর্টে উইল করে গিয়েছিলেন, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে উনার ছেলে যতদিন সাবালক না হয় ততদিন সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে উনার চাকর সৈকত, আর উনার ছেলে দেখাশোনাও করবে। যখন উনার ছেলে সাবালক হয়ে যাবে তখন আইনগতভাবে সমস্ত সম্পত্তির মালিক উনার ছেলেই হবে। বলুন, এ উইল কি মিথ্যা? হ্যাঁ, এটা সত্যি। আমি ওর বাবার চাকর ছিলাম। বাহ বাহ বাহ, আমারই বাড়িতে আমাকে চাকর বানিয়ে রেখেছো, অথচ আমি শোয়ার জন্য একটু জায়গা পাইনি। আমারই জমিতে আমাকে দিয়েই ফসল ফলিয়েছো, কিন্তু খাওয়ার জন্য আমি দুমুঠো ভাত পাইনি।
এই পৃথিবীতে 84 লক্ষ জীবের বসবাস, তার মধ্যে মানুষই শুধু উপার্জন করে, অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না। মানুষই একমাত্র প্রাণী যে দাঁড়ানোর জায়গা পেলে বসার জায়গা খুঁজে নেয়, আর বসার জায়গা পেলে শোয়ার জায়গাটাও তৈরি করে নেয়। কিছু মানুষ জন্মগতভাবেই সুযোগ সন্ধানী, কিন্তু একটা কথা কি জানো, যার কপালে যা আছে সেটাই হবে। তোমরা তো অনেক বড় অপরাধ করেছো, এখন বলো তোমাদের সাথে কি করা উচিত? বাড়ি থেকে বেরিয়ে যাবে নাকি পুলিশের জেলে যাবে? আমাদেরকে মাফ করে দাও, আমরা এগুলো সব লোভে পড়ে করে ফেলেছি। হ্যাঁ দীপ্ত, আমাদের মাফ করে দাও। ঠিক আছে যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। যারা নিজেদের ভুল বুঝতে পারে তাদেরকে ক্ষমা করে দেওয়াই উচিত। আর আমি তোমাদের মতো অতটাও নির্দয় না যে তোমাদেরকে জেলে দিয়ে দেব। আজ থেকে ওই ভাঙা ঘরটাতে থাকবে যেখানে আমি থাকতাম, আর এই জমিতে কাজ করবে, আর 3 বেলা পেট পুরে খাবে। জীবনে যদি পরিশ্রম করো তাহলেই জীবনের মর্মটা বুঝতে পারবে। কষ্ট করে উপার্জিত কোনো কিছুর মধ্যেই মহত্ব রয়েছে, আর এই সব কিছুর নামে জীবন সংগ্রাম। যদি জীবন সংগ্রাম করো তাহলেই জীবনের মর্মটা বুঝতে পারবে। আর অসৎ পথে কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই এখন থেকে সৎ পথে পরিশ্রম করে বাঁচতে শেখো। চলুন উকিল সাহেব।